প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাসে। আমরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য কারচফস ল। তড়িতের ক্ষেত্রে, বিশেষত প্রবাহী তড়িতের ক্ষেত্রে, যখনই কোনো একটা জটিল সার্কিটের তার অ্যানালিসিস তোমাদের করতে হবে, সেই অ্যানালিসিস করতে গেলে পরে কিন্তু কারশফের সূত্র হচ্ছে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এই সার্কিটের অ্যানালিসিসের জন্য কারশফের সূত্রটা এক্ষেত্রে আলোচনা করব। লক্ষ্য করো কারশফের সূত্র কি বলছে আসলে। আমরা যদি এরকম মনে করি যে বর্তনীর কোনো একটা জায়গাতে, ধরো এইটা একটা পয়েন্ট আমি মনে করি, ধরো বাড়ির কোনো একটা সম্পূর্ণ ওয়্যারিংয়ের এই পজিশানটা হচ্ছে একটা পার্টিকুলার সুইচ বোর্ডের পজিশান। আমরা মনে করি মিটার থেকে এইভাবে করে একটা লাইন এখানে ঢুকলো, ধরো এইটার প্রবাহ মাত্রা I1। আমরা এখান থেকে মনে করি আরেকটা লাইন বেরিয়ে গেল, এটা একটা লাইটের কানেকশানের দিকে চলে গেল, এটা হচ্ছে I2। ধরো এখান থেকে আরেকটা লাইন এখানে এলো, বেরিয়ে গেল, এখানে প্রবাহ মাত্রা I3। মনে করি যদি এই দিকে একটা প্রবাহ এইভাবে করে ঢুকছে, এটা I4। আরেকটা প্রবাহ ধরো এই দিকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে I5। তার মানে আমরা এই যে পার্টিকুলার পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্টটাতে আমার সমস্ত কারেন্ট বিভিন্ন দিক থেকে আসছে এবং বিভিন্ন দিকে কিন্তু কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমরা এই আলোচনার মধ্যে যেটা করছি সেটা মূলত ডিসি নিয়ে কিন্তু আলোচনা করব, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের আমাদের বাড়িতে যে ব্যবহার করা হয় এসি তার সুইচ বোর্ডের কথাটা কিন্তু এই প্রসঙ্গে বোঝানোর জন্য বললাম। কিন্তু ব্যাপারটা লক্ষ্য করো, কারশফের দুটো সূত্র। কারশফের প্রথম সূত্র বলছে যে এই তড়িৎ বর্তনীর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, যে কোনো একটা বিন্দুতে যে কারেন্টগুলো আসবে তাদেরকে আমরা বলছি ইনকামিং কারেন্ট, যে কারেন্টগুলো বেরিয়ে যাবে তাদেরকে বলছি আউটগোয়িং কারেন্ট। আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে এখানে কারা কারা এলো, না এখানে কারেন্ট ঢুকছে I1 এবং I4, তাহলে টোটাল কারেন্ট যেটা ঢুকছে সেটা হচ্ছে I1 প্লাস I4। বেরিয়ে যাচ্ছে কারা কারা, বেরিয়ে যাচ্ছে I2, I3 এবং I5। তাহলে I2 প্লাস I3 প্লাস I5। কারশফের সূত্র বলছে এই দুটো কারেন্টের পরিমাণ সমান হবে। আরও ভালোভাবে যদি আমরা বলতে চাই, এই যে কারেন্টটা এলো ইনকামিং কারেন্ট এবং যে কারেন্টটা বেরিয়ে গেল, আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে এইটা সমান সমান 0। এইটাকে আমরা লিখি সামেশান অফ I, এইটা 0। অর্থাৎ বর্তনীর কোনো একটা পার্টিকুলার পজিশানে যে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্টই কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ মোট যে প্রবাহ মাত্রার বীজগাণিতিক যদি সমষ্টি আমরা করি সেটা 0 হবে। লক্ষ্য করো, যদি এই ঘটনাটা না হতো তাহলে কি হতো। আমরা যদি এরকম মনে করি এটা হচ্ছে আমার সুইচ বোর্ডটা, সুইচ বোর্ডের এদিক থেকে দুটো কারেন্ট এলো, এদিক থেকে 3টে কারেন্ট বেরিয়ে গেল। যদি এরকম হয় যে এখান থেকে বেশি কারেন্ট এলো, এখান থেকে বেরিয়ে গেল কম, তাহলে এখানে কারেন্ট জমা হয়ে থাকবে। যদি উল্টো হয়, এখান থেকে ঢুকলো কম, বেরিয়ে গেল বেশি, তাহলে বুঝতে হবে এখানে কোনো কারেন্ট তৈরি হচ্ছে। তড়িৎ বর্তনীতে কিন্তু এই রকম ধরনের কোনো অপশান সম্ভব হয় না, যেখানে কারেন্ট নিজে নিজে কোনো একটা জায়গায় জমা হয়ে থাকবে বা নিজে নিজে উৎপাদিত হবে। এটা কিন্তু পার্টিকুলার কোনো পয়েন্টে সম্ভব নয়। সম্ভব কোথায়? সম্ভব হচ্ছে যদি কোনো ডিভাইস এখানে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কারেন্ট উৎপাদন সম্ভব। কিন্তু এই যে সূত্রটা,
এই সূত্রটাকে বলা হয় কারশফস কারেন্ট ল। এটাকে আমরা কারশফস কারেন্ট ল, এই জন্য এটাকে KCL, এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো, কারশফস কারেন্ট ল, সেই জন্য এটা হচ্ছে KCL। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, KCL আমাদের কি নির্দেশ করছে? KCL নির্দেশ করছে মোট তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য। ব্যাপারটা লক্ষ্য করতে হবে, প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু তড়িৎ আধান। যদি আমরা সময়ের কথাটা চিন্তা করি তাহলে প্রবাহ মাত্রা বাড়া মানে কিন্তু তড়িতের আধানের পরিমাণটা বাড়া। তার মানে আমরা এইভাবে করে চিন্তা করছি, যতটা তড়িতাধান এখানে ঢুকছে ততটা তড়িতাধান কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে মোট তড়িতাধানের বীজগাণিতিক সমষ্টি শূন্য। সেই জন্য আমরা বলতে পারি যে এই প্রথম সূত্রটা, এটা কিন্তু আধানের, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। কিন্তু এটা হচ্ছে তড়িতাধানের সংরক্ষণ সূত্র। আমাদের এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে। এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য নয়, তোমার যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, নিট, WBJEE বা JEE মেইন, অ্যাডভান্স ইত্যাদি পরীক্ষার সবার ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই তোমাদের হেল্পফুল হবে। তাহলে আমরা প্রথম সূত্রে দেখলাম এটা তড়িতাধানের সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। এবার আমরা চলে আসব কারশফের দ্বিতীয় সূত্রে। কারশফের দ্বিতীয় সূত্র জানতে গেলে আমরা প্রথমেই একটা টার্ম এখানে ইউজ করব, সেটা হচ্ছে লুপ, কারেন্ট লুপ। কোনো একটা বর্তনী, সেই বর্তনীর একটা অংশকে আমরা লুপ বলে থাকি। কীরকম? ধরো আমরা যদি এইরকম মনে করি যে একটা রেজিস্ট্যান্স আর, এই রেজিস্ট্যান্সটার সঙ্গে আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করেছি। ধরো এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এটাকে R1 দিলাম, এটা ধরো R2। আমরা যদি মনে করি এই জায়গাতে আরেকটা রেজিস্ট্যান্স আছে R3 এবং এখানে আরেকটা ব্যাটারি আছে, এটার EMF E1, এটার EMF মনে করো E2। আমরা যদি এই সার্কিটটার নামকরণ এইভাবে করে করি, ধরো এটা A, B, C, এটা D, এটা E, এটা F। আমরা এখানে বলবো যে A, B, C, D, A, A, B, C, D, A। দেখো আমি যে বিন্দু থেকে শুরু করেছি এই জায়গা থেকে ঘুরে কিন্তু আমি এই বিন্দুতে চলে এসেছি। এইটাকে বলা হবে কারেন্টের একটা লুপ, এই বর্তনীর একটা লুপ। আমি যদি এখান থেকে ধরি, ধরো D, C, F, E, D, D, C, F, E, D, এইটা হচ্ছে আরেকটা লুপ। আমরা যদি এই পুরোটাকে চিন্তা করি, A, B, F, E, A, A, B, F, E, A, এইটা হচ্ছে আরেকটা লুপ। লুপ শব্দের অর্থ হচ্ছে কিন্তু একটা বদ্ধ পথ। আমার এখানে এই কারেন্টের একটা বদ্ধ পথকেই আমরা আলাদা আলাদাভাবে লুপ হিসাবে বলছি। এখানে আমরা মোট 3টে লুপ পেয়েছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে লুপের নামকরণের প্রথম অক্ষর এবং শেষের অক্ষর কিন্তু আমরা একই দিই, কারণ এই প্রথম অক্ষর আর শেষ অক্ষর একই হলে পরে বোঝা যাবে যে এই লুপটা বদ্ধ লুপ। সেজন্য আমরা এক্ষেত্রে এরকম ধরনের করি। কারশফের দ্বিতীয় সূত্র কি বলছে? কারশফের দ্বিতীয় সূত্র বলছে, ধরো আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এই উপরের লুপটাকে, এইটাকে নিয়ে আমরা আলোচনা করছি, A, B, C, D, A। এখানে আমি যদি মনে করি যে এই বর্তনীটাতে, এই লুপটাতে তড়িৎ প্রবাহ হচ্ছে I1, এই লুপটাতে, তাহলে এই যে রেজিস্ট্যান্স R1 এর দুই প্রান্তে যে বিভব পতন,
বা যে বিভব পার্থক্য তৈরি হবে সেটাকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে R1 I1। এই R2-র দুই প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি হবে সেটাকে লিখতে পারবো R2 I1। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু দুটো রোধের দুই প্রান্তে যে পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে তার মানটা, বিভব পার্থক্যের মান। এবার দেখো আমার এই লুপের ভিতরে যে ব্যাটারিটা কানেক্টেড রয়েছে তার তড়িৎচালক বল হচ্ছে U1। কারশফের দ্বিতীয় সূত্র বলছে যে এই যে রোধগুলোর দুই প্রান্তে যে পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে তাদের সমষ্টি হবে ওই লুপের মধ্যে যে ব্যাটারিটা রয়েছে তার তড়িৎচালক বলের মানের সঙ্গে সমান। উল্টোভাবে আমরা যদি বলি, এইটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে R1 I1 R2 I2 মাইনাস U1 এইটা সমান সমান 0। তার মানে কি, আমরা যদি এই অংশটাকে লিখি সংক্ষেপে IR তার সামেশন, অর্থাৎ রোধ এবং প্রবাহ মাত্রার গুণফল তাদের সমষ্টি। আর এখানে যেহেতু একটা ব্যাটারি আছে সেই জন্য E1। যদি আমার এই লুপের মধ্যে আরও অনেকগুলো ব্যাটারি থাকতো সেই ব্যাটারিগুলোর তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টি। এখানে কিন্তু একটা কথা, আমরা সমষ্টি কথাটা বলছি না, আমরা বীজগাণিতিক সমষ্টি বলছি। আমরা আরেকটু আলোচনা করলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি আমরা এটাকে বীজগাণিতিক সমষ্টি লিখি তাহলে সামেশন অফ ই এইটা সমান সমান 0। এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। যেহেতু এটা ভোল্টেজ সম্পর্কিত সেই জন্য এইটাকে বলা হয় KVL, কারশফস ভোল্টেজ ল। আগেরটা ছিল কারশফস কারেন্ট ল, এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, আমরা তড়িৎচালক বল বা EMF, যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানবে যে তড়িৎচালক বল বা EMF হচ্ছে কিছু পরিমাণ কার্যকে নির্দেশ করে। I/R এটাও কিছু পরিমাণ কার্যকে নির্দেশ করে, যেহেতু বিভব পার্থক্য। তার মানে এই দুটো টার্মই কিন্তু শক্তিকে নির্দেশ করে। সেই জন্য এই কারশফের দ্বিতীয় সূত্র আসলে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। প্রথমটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র আর দ্বিতীয়টা হচ্ছে কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র। এই কারশফের সূত্রের যেমন তোমার স্টেটমেন্টগুলো প্রয়োজন হবে, তার চাইতে বেশি প্রয়োজন হবে তুমি কারশফের সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে পারছো। এই প্রবলেম সলভ করবার জন্য কারশফের সূত্র কিন্তু দরকার হবে। এবার আমরা একটা প্রবলেম এই কারশফের সূত্রকে কাজে লাগিয়ে সলভ করার চেষ্টা করি। এখানে একটা তড়িৎ বর্তনী নিয়েছি। তড়িৎ বর্তনী ABCDEFA। এই বর্তনীতে তিনটে লুপ আছে, ABEFA, BCDEB, ABDFA। আমাদের এখানে বের করতে হবে যেটা, যে এই 200 ওহম যে রোধ, মানে মাঝখানের এই যে রোধ, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তার মানে বিভব পার্থক্য বের করতে গেলে আমাকে বের করতে হবে এই 200 ওহম রোধের মধ্যে প্রবাহ মাত্রা কত। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটাকে একটু মানে বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকমভাবে মনে রাখার অনেক কিছু থাকবে, যে এইভাবে করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অনেক কিছু আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করবার জন্য তোমাদের খুব সহজ একটা পদ্ধতির কথা বলছি। আমার মনে হয় তোমরা যে সমস্যাগুলোতে ভোগো সেই সমস্যাটা এই প্রবলেম সলভের ক্ষেত্রে থাকবে না। আমরা কি করব, আমরা প্রথমে এই বর্তনীটাকে একটু দেখি, অ্যানালিসিস করি। লক্ষ্য করো, এই যে 10 ভোল্ট যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কিন্তু এখান থেকে একটা তড়িৎ প্রবাহ দেবে। এবার তড়িৎ প্রবাহটা এখানে গেল। 30 ভোল্টের যে ব্যাটারি সেও কিন্তু এদিকে তড়িৎ প্রবাহ দেবে।
এখানে যেহেতু দুটো ব্যাটারি আছে, তাহলে দুটো ব্যাটারি তড়িৎ প্রবাহ দেবে। এখানে কিন্তু এরকম কোনো ভাগ করা নেই যে আমার এই 10 ভোল্টের ব্যাটারিটা শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যেই তড়িৎ প্রবাহ দেবে, তার তড়িৎ এদিকে যাবে না, বা 30 ভোল্টের ব্যাটারির তড়িৎ প্রবাহ এখানেই শুধু হবে, এদিকে আসবে না, তা কিন্তু নয়। ফলে আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস ধরে নিই যে এদের সব তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ হওয়ার ফলে আমরা যদি এই লুপটার কথা চিন্তা করি, এ বি ই এফ এ, এই লুপটার ভিতরে মানে এর কন্ট্রিবিউশন সবার কন্ট্রিবিউশন নিয়ে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা মনে করি এই লুপের মধ্যে এই ডিরেকশানে একটা তড়িৎ প্রবাহ মাত্রা I1 পাবো। ভালো করে লক্ষ্য করো, আমার এই লুপের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে I1। একই রকমভাবে এই লুপটার ভিতরে, এই যে এই লুপটার ভিতরে তড়িৎ প্রবাহ মনে করো I2। ছবিটা দেখে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারবে যে তড়িৎ প্রবাহ দুটো কিন্তু আমি ঘড়ির কাঁটার দিকে ধরেছি। এক্ষেত্রে কেউ যদি মনে করে স্যার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরবো, কিচ্ছু অসুবিধা নেই। কেউ যদি মনে করে আমি একটাকে ঘড়ির কাঁটার দিকে ধরবো, অন্যটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরবো, কিচ্ছু অসুবিধা নেই। কারণ আমরা কিন্তু এখানে জানি না যে তড়িৎ প্রবাহটা কোন ডিরেকশানে হচ্ছে। আমরা আমাদের মতন করে প্রবলেম সলভ করবার জন্য তড়িৎ প্রবাহটা ধরে নিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে বায়াসড হইনি, ব্যাপারটা ভালো করে খেয়াল করবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরবে। তবে যেহেতু পরীক্ষার সময় আমরা যখন প্রবলেম সলভ করব, আমরা যদি অনেক রকমের এক্সপেরিমেন্ট করতে যাই তাহলে দেখা যাবে ক্যালকুলেশন হয়তো পরীক্ষার সময় মেলাতে পারবো না। সেই জন্য আমার সাজেশন হবে পার্টিকুলার একটা ডিরেকশানকে তোমার ফলো করা প্রবলেম সলভ করবার ক্ষেত্রে। এবার লক্ষ্য করো, আমরা এই প্রথম লুপটা হচ্ছে তাহলে এ বি ই এফ এ, এই লুপটার ভিতরে আমরা কারশফের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা নাম দিয়েছি কি কেভিএল, কেভিএলটাকে এখানে অ্যাপ্লাই করব। দেখো কেভিএল কি বলেছিল, কেভিএল বলেছিল এই লুপের মধ্যে যতগুলো রোধ আছে তার দুই প্রান্তে বিভব পার্থক্য যত হবে তাদের বীজগাণিতিক সমষ্টি। লক্ষ্য করো 100 ওহম এখানে রোধ আছে আর এর মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে I1, তাহলে 100 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 100 I1। 200 ওহম এই যে রোধটা, এই রোধের মধ্যে I1 প্রবাহ মাত্রা, তাহলে এর দুই প্রান্তে বিভব পতন 200 I1। এটা হচ্ছে এর দুই প্রান্তে বিভব পতন। এখানে খেয়াল করো, আমার এই 200 ওহম রোধের ভিতরে কিন্তু যেমন I1 যাচ্ছে তেমনি এই I2টা কিন্তু ঘুরে এই ডিরেকশানে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করবে। আমার প্রথম লুপের জন্য I1 নিচের দিকে যাচ্ছে 200 ওহমে, আর এই দ্বিতীয় লুপের I2টা কিন্তু এইভাবে করে ঘুরে এই ডিরেকশানে যাচ্ছে। তার মানে 200 ওহমের মধ্যে দুটো কারেন্ট বিপরীত দিকে যাচ্ছে। আর বিপরীত দিকে যাওয়া মানে আমরা যদি একটাকে পজিটিভ ধরি অন্যটাকে নেগেটিভ ধরব। এখানে আমরা এইভাবে করে মনে রাখব, আমি যে লুপটাকে এখানে আলোচনা করছি, তার মানে আমরা এখানে আলোচনা করছি কিন্তু প্রথম লুপটা। তাহলে 200 ওহমের মধ্যে প্রথম লুপের যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে পজিটিভ, আর দ্বিতীয় যে লুপটা মানে অন্য যে লুপটা তার কারেন্টটা হবে নেগেটিভ যদি সে বিপরীত দিকে হয়। আবার বলছি আমি জায়গাটা, আমি যে লুপটাকে নিয়ে আলোচনা করব সেই লুপের তড়িৎ প্রবাহটা এই 200 ওহমের মধ্যে পজিটিভ। এবার 200 ওহমের মধ্যে যখন অন্য লুপের প্রবাহ মাত্রা যাচ্ছে এখানে I2, এইটার যেহেতু I1 এর উল্টো দিকে সেই জন্য I2টা কিন্তু এক্ষেত্রে আমরা নেগেটিভ ধরব। মাথায় রাখতে হবে, যদি আমার এই কারেন্টটাকে আমি এই ডিরেকশানে ধরতাম তাহলে I2 কিন্তু এইভাবে নিচের দিকেই যেত, তখন কিন্তু I2 পজিটিভই হতো।
কেননা দুটো কারেন্ট বিপরীত দিকে না হলে একটা প্লাস একটা মাইনাস হয় না। তাহলে আমরা আমাদের এই কনসেপ্ট অনুযায়ী 200 ওহমের মধ্যে যে I2 কারেন্টটা যাচ্ছে সেটা এখানে পোটেনশিয়াল ড্রপ তৈরি করছে 200 I2 মাইনাস। কিন্তু দেখো এই লুপের মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে পোটেনশিয়াল ড্রপ আর কিছু নেই। কেভিএল কি বলছে? কেভিএল বলছে এই যে রেজিস্ট্যান্সগুলোর দুই প্রান্তে যে বিভব প্রভেদ তৈরি হলো সেটা হবে এই লুপের মধ্যে যে ব্যাটারিটা রয়েছে তার তড়িৎচালক বলের সমান। তাহলে এই লুপের মধ্যে ব্যাটারি কত রয়েছে? এই লুপের মধ্যে ব্যাটারি রয়েছে, তার তড়িৎচালক বল 10 ভোল্ট। তার মানে এইটা সমান সমান হবে 10। এখানে কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এই যে এখানটা আমরা লিখলাম একটু, এই যে ব্যাটারিটা যার তড়িৎচালক বল 10 ভোল্ট, এটাকে আমরা প্লাস বা মাইনাস একটা সিম্বল ব্যবহার করব। কিভাবে করব? আমার নোটেশন অনুযায়ী বলছি, লক্ষ্য করো এই যে I1টা তুমি ধরেছো, দেখো এই I1টা এই ব্যাটারিটা থেকে যে কারেন্ট দিচ্ছে সেই কারেন্টের এটা ফেভারে আছে, মানে একই ডিরেকশানে আছে না বিপরীত ডিরেকশানে আছে? লক্ষ্য করো I1টা এই গিয়ে এই ডিরেকশানে, এরকম I1। আমরা জানি ব্যাটারির প্লাসের দিক থেকে কারেন্ট বেরোয়, তার মানে ব্যাটারিটা যে ডিরেকশানে কারেন্ট দেবে আমার I1টাও কিন্তু সেই ডিরেকশানেই ধরা আছে। তার মানে আমরা এরকম মনে করতে পারি এই লুপের কারেন্টটাকে ব্যাটারি ফেভার করছে, একই দিকে কারেন্টটাকে দিচ্ছে, সেই জন্য আমরা এটাকে প্লাস ধরে নেব। কিন্তু ওই জন্য 10 ভোল্টের আগে আমরা কোনো মাইনাস সিম্বল ব্যবহার করব না। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে 300 I1 মাইনাস 200 I2 সমান সমান 10। তাহলে এখান থেকে লেখা যাবে 30 I1 মাইনাস 20 I2, এইটা সমান সমান 1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, 1 নম্বর সমীকরণ। এবার আমরা চলে আসি দ্বিতীয় আরেকটা লুপের কথা। দ্বিতীয় লুপ বলতে আমরা এখানে ধরে নিচ্ছি BCDEB। তাহলে BCDEB এই লুপের ক্ষেত্রে দেখো যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমরা আগে ক্যালকুলেট করি। আমরা যদি এই 150 ওহমের কথা চিন্তা করি তাহলে 150 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে I2, তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 150 I2। এখানে দেখো একই প্রবাহ মাত্রা কিন্তু 200 ওহমের মধ্যে রয়েছে, তাহলে আমরা এখানে লিখব 200 I2। আমি আগের কথাটাকে আবার বলি, 200 ওহমের মধ্যে যেমন এই ডিরেকশানে I2 যাচ্ছে তেমনি এই ডিরেকশানে কিন্তু I1 যাচ্ছে। তাহলে যেহেতু দুটো বিপরীতমুখী তাহলে একটাকে প্লাস আর একটাকে মাইনাস ধরতে হবে। আমি আগে যে নোটেশনের কথা বলেছি সেই নিয়ম অনুযায়ী দেখো আমি এখন এই লুপের মধ্যে রয়েছি, যেহেতু আমি দ্বিতীয় লুপের মধ্যে রয়েছি সেই জন্য আমার দ্বিতীয় লুপের কারেন্ট কিন্তু এখন পজিটিভ। 200 ওহমের মধ্যে অন্য লুপের যে কারেন্টটা যাচ্ছে সেটা যেহেতু উল্টো দিকে সেই জন্য সেটা নেগেটিভ। তার মানে আমরা কিন্তু এখানে লিখব মাইনাস 200 I1। এক্ষেত্রে আমরা কিন্তু এখানে I2 আগে মাইনাস লিখেছিলাম, এখানে কিন্তু I2 আগে মাইনাস লিখিনি, যেহেতু ওই লুপ নিয়ে আমরা এখন আলোচনা করছি। তাহলে এইটা সমান সমান দেখো এই লুপের মধ্যে ব্যাটারি আছে 30 ভোল্টের, তাহলে এটাকে 30 ধরলাম। এবার আমরা চিন্তা করব যে এই 30-এর আগে আমরা প্লাস চিহ্ন দেব না মাইনাস চিহ্ন দেব। দেখো এখান থেকে দেখো এই 30-এর এইটা হচ্ছে কিন্তু প্লাস, তাহলে কারেন্ট এখান থেকে বেরোনোর কথা, তার মানে কারেন্ট কিন্তু এই ডিরেকশানে যাওয়ার কথা। আমরা কিন্তু ধরেছি কারেন্টটা বিপরীত ডিরেকশানে, তার মানে ওই ব্যাটারিটা আমার I2 কারেন্টকে কিন্তু ফেভার করছে না, বরঞ্চ ওর এগেইনস্টে যাচ্ছে।
যেহেতু এটা এগেইনস্টে যাচ্ছে সেই জন্য আমরা এর আগে কিন্তু মাইনাস ধরে নেব। তাহলে এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে 350 I2 মাইনাস 200 I1 ইকুয়াল টু -30 বা 35 I2 মাইনাস 20 I1 এটা হচ্ছে -3। এটা ধরো 2 নম্বর সমীকরণ আমরা পেলাম। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি তোমরা সমাধান করো, আমার এখানে রেজাল্টটা আমি লিখছি, তাহলে এই জায়গা থেকে আমরা যে রেজাল্টটা পাবো I2 এইটা সমান সমান আমি পাবো -7/65 এত অ্যাম্পিয়ার I2। এবার I2টাকে একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা যেটা I1, আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে এটার যেটা মান দাঁড়ায় সেটা হচ্ছে 0.108 এত অ্যাম্পিয়ার এটা। এবং I1 এর যেটা মান এখান থেকে দাঁড়াবে I1 এটা হবে -0.04 অ্যাম্পিয়ার। রেজাল্ট দুটো একটু খেয়াল করো, এটার রেজাল্টটা কি আসবে এটা আমি জানতাম। আমি ইচ্ছা করেই কিন্তু কারেন্টের ডিরেকশানগুলো উল্টো দিকে ধরেছি, লক্ষ্য করো I1 এবং I2 দুটোর মানই কিন্তু মাইনাস এসছে। আসলে এই লুপগুলোতে, এই লুপে এবং এই লুপে এর কারেন্টটা হবে এই ডিরেকশানে আর এর কারেন্টটা হবে কিন্তু এই ডিরেকশানে। যেহেতু দুটো লুপেই আমরা ক্লকওয়াইজ ধরেছি, আসলে কারেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য কিন্তু আমার এখানে মাইনাস দিয়েছে। আমরা যদি অঙ্ক করতে গিয়ে ভুল করে এরকম ধরেও ফেলি তাহলে আমি যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে বলে দিতে পারবো যে কারেন্টটা কোন ডিরেকশানে যাচ্ছে। এবার দেখো এই 200 ওহমের মধ্যে তাহলে প্রবাহ মাত্রা কত? দেখো 200 ওহমের মধ্যে কিন্তু দুটো কারেন্ট বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে মানে এখানে দুটো কারেন্টই মাইনাস সিম্বলের, তাহলে বড়টা থেকে আমি ছোটটাকে মাইনাস করব। বড় হচ্ছে I2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি I সমান সমান I2 মাইনাস I1। তুমি যদি এখানে মানগুলো বসিয়ে দাও, বসিয়ে যদি ক্যালকুলেট করো তাহলে যেটা আনসার পাবো সেটা হচ্ছে 068 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এর মধ্যে নিট প্রবাহ। তার মানে আমার যে লুপটা রয়েছে সেই লুপের মাঝখানের এই যে রোধটা, এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে এত অ্যাম্পিয়ার। আমি যদি এটাকে মিলি অ্যাম্পিয়ারে করি তাহলে এটাকে লেখা যেতে পারে 68 মিলি অ্যাম্পিয়ার। আর এর দুই প্রান্তের যে বিভব পতন যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখেছিলাম V ইকুয়াল টু I ইন্টু R, তাহলে I এর মান যদি বসিয়ে দাও 0.068 আর R এর মান হচ্ছে 200, এইটা ক্যালকুলেট করলে হবে 13.6 ভোল্ট। এটা হচ্ছে 13.6 ভোল্ট। এটাই কিন্তু এই 200 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য। আমরা কারশফের সূত্র কাজে লাগিয়ে ঠিক এই নিয়মটাকে যদি আমি ফলো করি তাহলে অনেক জটিল প্রবলেম আছে, যে জটিল প্রবলেমগুলো আমরা খুব সহজে সলভ করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে অনেক জটিল প্রবলেম কারশফের সূত্র কিন্তু সহজভাবে সলভ করতে আমাদেরকে সাহায্য করে। তোমরা সবাই বইয়ে যে প্রবলেমগুলো দেওয়া আছে প্রবলেমগুলোকে সলভ করো, এবং যে প্রবলেমগুলো অনুশীলনীতে দেওয়া রয়েছে, করে দেওয়া রয়েছে, সেই প্রবলেমগুলোকে এই পদ্ধতিতে সলভ করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাদের কিন্তু এটা অনেক বেশি সরগর হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তোমরা এটা বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যেরা সবাই দেখতে পায়। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অনেক বেশি করে কমেন্ট পাঠিও, লাইক পাঠিও, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। সবাইকে
ধন্যবাদ জানাই।